আসসালামু আলাইকুম, দিস ইজ এমবিবিকে। আমি তোমাদের সামনে আসছি পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়। ঠিক আছে, এই তো ভৌত রাশি এবং পরিমাপ, তাই না? আচ্ছা, এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়, কিন্তু মজার বিষয় হচ্ছে এটা আমরা বরাবরই স্কিপ করে আসি এবং অনেক সময় আমরা পড়ে থেকে বিষয়টা বুঝি না। তো আমি চেষ্টা করবো জিনিসটাকে বুঝে ওঠানোর জন্য, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। এই জন্য প্রথম এখানে আশা করি 2টা পার্টের ভিতর হয়ে যাওয়ার কথা, প্রয়োজন বোধে আমরা পার্ট বাড়াতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা চেষ্টা করব প্রথম অংশে যেখানে ম্যাথমেটিক্যাল টার্ম নেই, অল্প কিছু গল্পের মতো বা এমসিকিউ টাইপের কিছু প্রশ্নগুলো আসার মতো সম্ভাবনা আছে, সেগুলো একটু জানবো। পরবর্তীতে বিশেষ করে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার ধ্রুবক, তারপর হচ্ছে এই যে ভুল ত্রুটির উপর ভিত্তি করে ক্ষেত্রফল বা আয়তন নির্ণয়, এগুলা থেকে অনেক প্রশ্ন এসে থাকে। আমরা সেগুলো ধাপে ধাপে আলোচনা করব। তবে আশা রাখি তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকবে, ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার কনসেপ্ট পাবা, ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে মূল আলোচনায় আসি। ঠিক আছে, আচ্ছা দেখো, এখানে আমরা দেখতেছি পদার্থবিজ্ঞান কি। আচ্ছা, পদার্থবিজ্ঞান কি, আমার সামনে একজন স্টুডেন্ট আছে, তার সামনে আমি একটু কমিউনিকেট করে জিনিসটা তোমাদের জন্য সহজ হবে। আচ্ছা, পদার্থবিজ্ঞান কি যদি এটা বলা হয় না, তোমাদের বইয়ের সাপেক্ষে তোমাদের বইয়ে ছোট্ট করে যে ওয়ার্ডটাকে উল্লেখ করার চেষ্টা করছে, কি পদার্থবিজ্ঞান হচ্ছে কি বলো তো? পদার্থবিজ্ঞান বলা হয় 2টা বস্তুর সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে কোনো বস্তু, কোনো পদার্থ এবং তার সাথে সম্মিলিত শক্তি। তাহলে কি নিয়ে কাজ করবে? আচ্ছা, কোনো পদার্থ বা যে কোনো বস্তু এবং আরেকটা হচ্ছে শক্তি। কোনো বস্তু এবং শক্তি, এই 2টার মাঝে যে ইন্টারাকশন, 2টার মাঝে যে সম্পর্ক, এই সম্পর্ককে কি বলা হয়? পদার্থবিজ্ঞান। ঠিক আছে, এটা খুবই একটা কমন, তোমরা বই দেখলে বুঝতে পারবা। তারপরে দেখো এমসিকিউ টাইপের বেশ কিছু কথা বলা আছে এখানে। মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। কি বলতো? এখানে এইটা তোমাদের এমসিকিউর জন্য লাগতে পারে। ক্লাসিক্যাল একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, আরেকটা কি মডার্ন ফিজিক্স। তো তোমার জন্য এখানে এমসিকিউতে একটু দরকার। এখানে একেবারে বিশদ বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, বুঝছো? সেই জিনিসটা অত বেশি বিশদ না বলে তোমাদের এমসিকিউর জন্য যা যা দরকার আসলে সেই জিনিসটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের ভিতরে আমি ছোট্ট করে লিখে রাখছি। এর ভিতর বিশেষ করে আছে হচ্ছে বল বিজ্ঞান। কি আছে বলো তো? বল বিজ্ঞান। এর ভিতর আছে হচ্ছে বল বিজ্ঞান বা বল রিলেটেড যেসব আছে না, বল বিজ্ঞান। তারপর আছে শব্দ বিজ্ঞান। বলের পাশাপাশি কি আছে? বল বিজ্ঞান, শব্দ বিজ্ঞান। তারপর আছে হচ্ছে তাপ বিজ্ঞান, তাপ শক্তি। এই তাপ শক্তি রিলেটেড যেসব কার্যকলাপ আছে না, তাহলে কি বলতো? বল, শব্দ, তাপ। এবং পাশাপাশি আছে বিদ্যুৎ এবং চৌম্বক। আর কি বলতো? বিদ্যুৎ ও চৌম্বক। আচ্ছা, বিদ্যুৎ ও চৌম্বক এই রিলেটেড যেসব কার্যকলাপ আছে সেগুলা কোন বিজ্ঞানের অংশ? ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, ক্লাসিক্যালের অংশ। ঠিক আছে, আর পাশাপাশি আমরা পাই আলোক বিজ্ঞান। ঠিক আছে, এই অল্প কয়েকটা নাম মনে রাখা যাবে না? একটু যে কোনোভাবে এই কয়েকটা একটু মনে রাখার চেষ্টা করো। তার মানে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, ক্লাসিক্যাল ফিজিক্সের ভিতরে কি আছে? বল বিজ্ঞান, শব্দ বিজ্ঞান বা শব্দ শক্তি, তাপ, বিদ্যুৎ ও চৌম্বক, পাশাপাশি আলোক। এই রিলেটেড যেসব কার্যকলাপ আছে সেটা কোথায় আলোচনা হয়? ক্লাসিক্যালে। ঠিক আছে, আমরা পাশাপাশি আরেকটা ওয়ার্ড দেখতেছি, সেটা হচ্ছে মডার্ন বা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিতরে কি আছে দেখো, সেগুলো আমরা একটু সংক্ষেপে একটু জানার চেষ্টা করি। আচ্ছা, এর ভিতর দেখো বিশেষ করে এই যে আধুনিক পদার্থ, এগুলাকে ক্লাসিক্যাল কেন বলা হয়? এগুলা এই যে আইজাক নিউটন আছে না, নিউটন বা তার আগে এই যে গ্যালিলিও গ্যালিলাই, তারা যেগুলা আবিষ্কার করে গেছিলেন, পরবর্তীতে এই পদার্থবিজ্ঞান ব্যাপক আকার ধারণ করে যখন বিশেষ করে কোয়ান্টাম থিওরি আবিষ্কৃত হয়। কি বলতো? কোয়ান্টাম। এই যে যখন কোয়ান্টাম থিওরি আবিষ্কৃত হয় এবং পাশাপাশি দ্য থিওরি অফ রিলেটিভিটি। আচ্ছা, তাহলে থিওরি অফ কি বলতো? রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি জানি না আমরা? থিওরি অফ রিলেটিভিটি বা ওই যে আপেক্ষিকতা, রিলেটিভিটি, টিএস। ওকে, আচ্ছা দেখো, এই যে আপেক্ষিকতার যে সূত্রগুলো আবিষ্কৃত হয়েছে না, আপেক্ষিকতার কয়টা সূত্র জানো? 2টা। একটা হচ্ছে সাধারণ সূত্র, একটা বিশেষ সূত্র। আচ্ছা, এগুলার উপর ভিত্তি করে বিশেষ করে মডার্ন ফিজিক্স দাঁড়িয়ে আছে কার উপর? কোয়ান্টাম তত্ত্ব এবং পাশাপাশি আরেকটা কি? রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব। এই আপেক্ষিক যে তত্ত্ব আছে এটা এবং কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে যেসব পদার্থবিজ্ঞানের যে অংশগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে বলা হয় মডার্ন ফিজিক্স। এগুলোর ভিতর কি আছে? বিশেষ করে ক্ষুদ্র অংশ, কোয়ান্টাম মানে অতি ক্ষুদ্র অবস্থায় যেসব বিজ্ঞান আলোচনা করে, এর ভিতরে বিশেষ করে আছে পারমাণবিক পদার্থবিজ্ঞান, পাশাপাশি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে কঠিন অবস্থা পদার্থবিজ্ঞান। দেখো, এগুলো একটু নাম যদি আমরা বলতাম, কি পাইতাম? পারমাণবিক। ঠিক আছে, এগুলো একটু এমসিকিউর জন্য, বুঝছো? পারমাণবিক। তারপর কি আছে? নিউক্লিয়ার। পারমাণুর এই কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে না? এগুলো ক্ষুদ্র অংশ না? আচ্ছা, এই যে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পাশাপাশি আর যেটা আছে সেটা হচ্ছে কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান।
আচ্ছা, এটাও অভ্যন্তরীণ অনেক কার্যকলাপ আছে। আমরা আপাতত এমসিকিউর জন্য মনে রাখি কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান। লেখা দেখা যাইতো না? কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান অ্যান্ড লাস্ট হচ্ছে পার্টিকেল ফিজিক্স। পার্টিকেল এগুলা বুঝছো, তোমাদের জাস্ট নামটা জানিয়ে রাখছি, কিন্তু এর উপর ভিত্তি করে অনেক এগুলা ডিটেল আছে। তারপর তোমরা একটা পর্যায়ে জানতে পারবা বা অনেক সময় নাম শুনে থাকো না, যে কোয়ান্টাম ফিজিক্স, মেকানিক্যাল ফিজিক্স, এগুলা অনেক বিশদ আলোচনা আছে। কোয়ান্টাম ফিজিক্স তো বিশাল জিনিস, বুঝছো? তো তোমরা জাস্ট এইটুকু জেনে রাখো, তাহলে ক্লাসিক্যালের ভিতর কী কী আছে, মডার্নের ভিতর কী কী আছে মনে রাখা যাবে না? একটু কষ্ট করে মনে রাখো, এগুলো এমসিকিউর জন্য তোমার দরকারি। তাহলে এইটুকু যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা 1 নম্বর টপিক থেকে সরে আসতে পারি। 2 নম্বর টপিকে দেখো ক্রমবিকাশ। তোমাদের বইয়ে ক্রমবিকাশ আসছে, কিভাবে বিজ্ঞান আস্তে আস্তে একটার পর আরেকটা আসছে, কিভাবে কে কে আবিষ্কার করছে, অনেক বিশদ আলোচনা করা আছে। তো আমরা অত বিশদ আসলে ওটা তুমি নিজে নিজে যদি বই দেখে পড়ে নাও না, তোমার কাজ হয়ে যাবে। তো অত কিছু আসলে এইভাবে তোলা বা এখানে বোর্ডে বোঝানো জিনিসটা অনেক সময় সাপেক্ষ, বুঝছো? তো চেষ্টা করব সেই জিনিসটাকে একটু ছোট্ট পরিসরে অল্প অল্প, যেগুলা বেশি ইম্পর্টেন্ট আসলে, যেগুলা নাম বারবার পরীক্ষায় আসার মতো বা এসে থাকে, সেসব বিষয়গুলো তোমাদের সামনে সংক্ষেপে একটু বলতেছি, বুঝছো? আমি সিরিয়ালে তো অতগুলো নাম মনে রাখতে পারবো না, আমি নামের একটা সংক্ষিপ্ত রূপ আকারে লিখছি যাতে তোমাদের আলোচনা করা সহজ হয়। আচ্ছা, এর ভিতর অন্যতম একজন বিজ্ঞানী ডেমোক্রিটাস, নাম জানি না? আচ্ছা, তাহলে একজন হচ্ছে ডেমোক্রিটাস। ইনি কি করছে বলো তো? ডেমোক্রিটাস, এই যে আমরা যখনই পরমাণু ওয়ার্ডটা উচ্চারণ করি তখন এই ডেমোক্রিটাসের নামটা মনে পড়ে যায়, তাই না? ডেমোক্রিটাস কি সর্বপ্রথম এই যে অ্যাটম, পদার্থকে ভাঙলে ক্ষুদ্রতম অংশ ভাগ করা যায়, সেটাকে কি বলছিলেন? অ্যাটম নামকরণ করছেন, সেটাকে ডেমোক্রিটাস। তাহলে এই পরমাণু রিলেটেড যে কার্যকলাপ কি আবিষ্কার করছিলেন, সর্বপ্রথম নাম রাখছিলেন কে? কে তিনি? ডেমোক্রিটাস। আচ্ছা, ডেমোক্রিটাসের পর যেটা পাচ্ছ সেটা হচ্ছে, দেখো আরেকটা নাম, বিশেষ নাম, সেটা হচ্ছে ইরাটোস্থিনিস। আচ্ছা, ইরাটোস্থিনিস। আচ্ছা, এই যে এই ওয়ার্ডটা দেখো, ইরাটোস্থিনিস বা এরকম একটা নাম। আচ্ছা দেখো, এই ইরাটোস্থিনিস ইনি কি করছিলেন? ইনি সর্বপ্রথম পৃথিবীর যে ব্যাসার্ধ আছে না, পৃথিবীর ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি না, ক্যাপিটাল আর। পৃথিবীর ব্যাসার্ধ যে আর, এটা সর্বপ্রথম প্রকাশ করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ইরাটোস্থিনিস। বা এটা তোমরা বই দেখবা সুন্দরভাবে বুঝতে পারো, বুঝতে পারছো? এই ওয়ার্ডগুলো জাস্ট এমসিকিউর জন্য দরকার। আর কি কি ইম্পর্টেন্ট দেখো, আরেক ইম্পর্টেন্ট আরেকটা ওয়ার্ড হচ্ছে, সেটা হচ্ছে এ তোমরা আর্যভট্টের নাম শুনছো? আর্যভট্ট, ইনি একজন এই যে ভারত মহাদেশের, বুঝছো, ইনি ব্যাপক সুন্দর একটা জিনিস আবিষ্কার করছেন। এই আর্যভট্টই সর্বপ্রথম এই যে শূন্য নামক সংখ্যাটা আবিষ্কার করছে। যে শূন্যকেও যে সংখ্যার ভিতরে আনা যায়, এখন ভেবে দেখো তো, শূন্য ছাড়া তুমি 10 বানাইতে পারতা? 10, 100, 1000, এই যে এত সুন্দর সুন্দর, এত জাস্ট একটা শূন্য যে কত বড় ভূমিকা রাখছে। শূন্যকে বাদ দিলে তোমার দেখো, ভেবে দেখো, শূন্যকে ছাড়া তুমি আজকে সংখ্যা কল্পনাই করতে পারবে না, মানে অনেক কঠিন হয়ে যাচ্ছে। শূন্য ছাড়া কেমনে হবে? সেই শূন্যটা সর্বপ্রথম সংখ্যা হিসেবে ব্যবহার করেন কে? আর্যভট্ট। তিনি আমাদের ভারত উপমহাদেশ, বুঝছো? ঠিক আছে, ইনি বেশ সুন্দর একটা কাজ করে গেছেন। তারপর যিনি আছেন তিনি হচ্ছে আল মাসুদি। আচ্ছা, এই আল মাসুদি ইনি আবার কি করে গেছেন? নামটা কি? আল মাসুদি, ঠিক আছে। আচ্ছা, আল মাসুদি ইনি একটা বিশেষ কাজ করে গেছেন, তিনি হচ্ছে ইনি এনসাইক্লোপিডিয়া তৈরি করছেন, বুঝছো? কি বলতো? এনসাইক্লোপিডিয়া। আচ্ছা, এনসাইক্লোপিডিয়া, এবং সেটা 30টি খণ্ডে। 30টি খণ্ডে মানে বুঝতেছো কতগুলা বই পার্ট 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 আকারে বের করছে। 30টি খণ্ডে তিনি এনসাইক্লোপিডিয়া তৈরি করছেন। কোন বিজ্ঞানী? আল মাসুদি, ঠিক আছে। আচ্ছা, ইনি করছেন। তাছাড়া তারপর আল খাওয়ারিজমের নাম তোমরা দেখতে পারবা। তারপর হচ্ছে বিশেষ করে অ্যালজেব্রা, অ্যালজেব্রা যিনি আবিষ্কার করছেন তিনি কে? আল খাওয়ারিজম, বুঝছো? আচ্ছা, অ্যালজেব্রা, অ্যালজেব্রা এটা একটু মাথায় রেখো। তার পাশাপাশি দেখো এখানে আর কিছু নাম রেখে রাখছি, নিউটন এবং লিবনিস। আচ্ছা, এই দুইজনকে, নিউটনকে তো আমরা সবাই চিনি, তাই না? লিবনিস ভদ্রলোককে চিনো? লিবনিসের একটা পিকচার দেওয়ার চেষ্টা করবে, দেখতে অনেকটা নিউটনের মতোই, বুঝছো? এই নিউটন, তাহলে কে কে বলো তো? বিজ্ঞানীর নাম কি কি? একটা হচ্ছে নিউটন, আরেকটা কি? লিবনিস। এই দুই ভদ্রলোক, এখানে কিছু বিতর্ক আছে, বুঝছো? তোমাদের এসব বিতর্কের দরকার নেই। এই দুই ভদ্রলোক মিলে ক্যালকুলাস আবিষ্কার করেছে। কি বলতো? ক্যালকুলাস। ক্যালকুলাস জিনিসটা কি? ক্যালকুলাস হচ্ছে বিজ্ঞানের অন্যতম একটা শাখা। এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করা, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা, একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম মান বের করার জন্য ক্যালকুলাস ব্যবহার করা হয়, বুঝছো? আচ্ছা, এই জিনিসটা তোমরা আরো বড় হোক বুঝতে পারবে। তারপর দেখো ইয়ং, ইয়ং নামক বিজ্ঞানী, তিনি তরঙ্গ তত্ত্ব আবিষ্কার করেন। তাহলে তরঙ্গ তত্ত্ব কি আবিষ্কার করেন? ইয়ং। এগুলো বিশেষগুলো মনে থাকবে না বলো? আচ্ছা, এগুলা জাস্ট যদি মনে রাখো, আশা করি তুমি 80 to 90% পেয়ে যাবে, এর ভিতরতেই পেয়ে যাবে। কিন্তু তোমার সাজেস্ট থাকবে ফুল বইটা পড়ে নেওয়া, বুঝছো? তাহলে কে বিজ্ঞানীর নাম কি বলো তো? ইয়ং। তিনি কি আবিষ্কার করেন? তিনি তরঙ্গ তত্ত্ব দিয়ে থাকেন, বুঝছো? আচ্ছা,
ঠিক আছে, এই জিনিসটা করছেন। তারপর পাশাপাশি এই যে বিশেষ একটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখো এটা তুমি বারবার পাবা, অলরেডি যারা টুকটাক পড়ছো তারা বারবার এই জিনিসটা দেখছো। আচ্ছা, নাম কি হচ্ছে? ম্যাক্স প্লাঙ্ক। নাম কি? ম্যাক্স প্লাঙ্কের সাথে কি জড়িত বলো তো, মনে পড়ে? ম্যাক্স প্লাঙ্ক কি দিয়েছিলেন? কোয়ান্টাম তত্ত্ব। বারবার একটা ওয়ার্ড চলে আসে, তাহলে কোয়ান্টাম তত্ত্ব কে দিয়েছিলেন? এই যার উপর ভিত্তি করে এই যে আধুনিক পদার্থ বিজ্ঞান দাঁড়িয়ে আছে না, সেটা কি কোয়ান্টাম তত্ত্ব না? এই কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করেন? ম্যাক্স প্লাঙ্ক। ঠিক আছে, এটা কিন্তু বারবার আসবে, দেখে নিও। ঠিক আছে, কোয়ান্টাম কোয়ান্টাম তত্ত্বের ভিতর আছে, তারপর আর কিছু আছে, সেটা হচ্ছে আইনস্টাইন। আইনস্টাইন কি আবিষ্কার করেছিলেন বলো তো? এই যে আপেক্ষিকতার তত্ত্ব আমরা বললাম না, আপেক্ষিকতার তত্ত্ব। তাহলে থিওরি অফ রিলেটিভিটি, তাই না? এই যে থিওরি অফ রিলেটিভিটি, এটা কি আবিষ্কার করেন? আচ্ছা, আইনস্টাইন এটা আবিষ্কার করেন, বুঝছো? আচ্ছা, এটা আচ্ছা আগে এটা লিখছে, তাই না? আচ্ছা, এটা আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন। আচ্ছা, বিজ্ঞানী আইনস্টাইন এটা আবিষ্কার করেন, এবং তার পাশাপাশি আইনস্টাইন এবং বোস, সত্যেন্দ্রনাথ বোস, আমাদের বাঙালি বিজ্ঞানী, দুইজন মিলে আইনস্টাইন একটা থিওরি আবিষ্কার করেন, বুঝছো? সেখানে জড়িত ছিল আমাদের সত্যেন্দ্রনাথ বোস, তিনি এখানে সংযুক্ত ছিল, বুঝছো? তিনিও ভালো একটা ভূমিকা রাখছে। আচ্ছা, ভালো মানে বিশেষ বরং তিনিই সর্বপ্রথম এই জিনিসটা আবিষ্কার করছেন, পাশাপাশি পরবর্তীতে আইনস্টাইন গবেষণা করে সুন্দর যৌথ একটা আবিষ্কার হিসেবে তুলে ধরছেন। আচ্ছা, তারপর দেখো এক্স রে। আচ্ছা, এক্স রে নাম শুনলে মনে হয় না এক্স রে কে আবিষ্কার করছে বলো তো? এক্স রে রন্টজেন, বিজ্ঞানী রন্টজেনের নাম শুনছেন না? তাহলে কি নাম কি? রন্টজেন, বিজ্ঞানী রন্টজেন কি আবিষ্কার করেন বলো তো? এক্স রে। এগুলো একটু মনে থাকবে না? এগুলো তোমরা বই দেখলে সব হয়ে যাবে, বুঝছো? আমি জাস্ট একটু রিভিশনের জন্য বলে রাখতেছি রন্টজেন। তারপর এখন তোমরা আরেকটা নাম পাবা, বিজ্ঞানী হাবলের নাম শুনছো? বিজ্ঞানী হাবল। আচ্ছা, বিজ্ঞানী হাবল, এই যে এটা একটু মাথায় দেখো। আচ্ছা, বিজ্ঞানী হাবল তিনি সর্বপ্রথম কি ব্যাখ্যা করেন জানো? এই যে গ্যালাক্সিগুলো আস্তে আস্তে যে পৃথিবী থেকে দূরে, মানে পৃথিবী তো না, এখানে পৃথিবী বললে ভুল হয়ে যাবে। আচ্ছা, হাবল ইনি ব্যাখ্যা করেন গ্যালাক্সিগুলো একটা গ্যালাক্সি আরেকটা গ্যালাক্সি থেকে দূরে চলে যাচ্ছে। এখান থেকে ব্যাখ্যা করেন যে পৃথিবী, তোমরা শুনছো না বিগ ব্যাং থিওরি, একটা সময় সমগ্র মহাবিশ্ব সবকিছু এক জায়গায় পুঞ্জীবিত ছিল, তারপর আস্তে আস্তে কি হয়েছে, এগুলা বিক্ষিপ্ত হয়ে এক জায়গাতে আরেক জায়গায় ছড়িয়ে গেছে, তাই না? আচ্ছা, এই যে ছড়িয়ে গেল, এই ছড়িয়ে যাওয়ার প্রমাণস্বরূপ এই হাবল তিনি একটা প্রমাণ দেন যে এখনও দেখা যাচ্ছে এই যে গ্যালাক্সিগুলো আছে না, আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে, ছায়াপথ, তাই না? এইরকম অন্যান্য যে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে, হচ্ছে এগুলো একটা আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে। যেহেতু দূরে সরে যাচ্ছে, তার মানে বোঝাই যায় যে একসময় এরা এক জায়গায় ছিল, বোঝা যায় না? এই জিনিসটা ব্যাখ্যা করেন কে? বিজ্ঞানী হাবল। অ্যান্ড তারপর আরেকটা ওয়ার্ড দেখো, এটা দেখা যায় কিনা, দেখা গেলে আমরা এখানেই লিখবো। আচ্ছা, 11 নম্বর আমরা যদি মাথায় রাখি, সেটা হচ্ছে একটা হলো অটোহান আর একটা হচ্ছে স্ট্রেসম্যান। দেখো নাম কি কি? অটোহান অ্যান্ড হচ্ছে স্ট্রেসম্যান, বুঝছো? এই দুই ভদ্রলোক কি করছে জানো? অটোহান এবং স্ট্রেসম্যান, এই দুই ভদ্রলোক, এই যে আইনস্টাইন আবিষ্কার করছিলেন না থিওরি অফ রিলেটিভিটি, তিনি কি বলছিলেন? প্রত্যেকটি ভরকে শক্তিতে প্রকাশ করা যায়। এই জিনিসটা সর্বপ্রথম তারা প্র্যাকটিক্যালি প্রমাণ করেন কে? অটোহান এবং স্ট্রেসম্যান। এরা সর্বপ্রথম এটা ব্যাখ্যা করেন এবং সেটা প্র্যাকটিক্যালি সেটা প্রমাণ করে দেখান। এবং এটার উপর ভিত্তি করে এই যে বিশেষ করে হিরোশিমা নাগাসাকি, বিশাল জাপানে বড় বড় বোমা হামলা হয়েছিল না, লিটল বয় ফ্যাটম্যান, এটা এই ব্যাখ্যার উপর ভিত্তি করে তারা এটা বোম মারছিল এবং লক্ষ লক্ষ মানুষ মারা গেছিল, বুঝছো? ঠিক আছে, এতক্ষণ যা জানলাম পুরাটা এমসিকিউর জন্য, বুঝছো? এই যে পুরাটা যা যা বলছি না, সব কিছু এমসিকিউ, এগুলো একটু মাথায় রেখো, দেখবা এর আশেপাশ থেকে এমসিকিউ চলে আসবে। তো এই জন্য তোমরা অতগুলা বইয়ের হাজার হাজার তথ্য যদি মনে না রাখা কষ্টকর মনে হয়, তোমরা এই যে আমি প্রায় 10-11টা দিছি না, এই কয়টা যদি মনে রাখো, দেখবা এর ভিতর আসার সম্ভাবনা বেশি। তার মানে এই নয় তুমি শুধু এই কয়েকটা পড়বা, বইটা পড়বা না, তা না, অবশ্যই তুমি পড়বা, কারণ তোমার প্রিপারেশন থাকতে হবে 100%, বুঝছো? দুর্বল প্রিপারেশন নিয়ে গেলে, অস্ত্র যদি দুর্বল থাকে তোমার নিজেরই ভয় লাগবে, বুঝছো? এই জন্য শক্তিশালী প্রিপারেশন নিয়ে যাওয়া। আশা করি তোমার হাতে সময় আছে, সেই জিনিসগুলো মাথায় রেখো। আচ্ছা, তাহলে 2 নম্বর পয়েন্টটা মোটামুটি আমাদের ক্লিয়ার। ওকে, তারপর দেখো মৌলিক রাশি। আচ্ছা, রাশি কাকে বলা হয় বলো তো? যদি আমরা নর্মালি বলতাম রাশি কি ওই নাটকের রাশি নাকি বলো তো? বেশ কিছু নাটক ছিল না, রাশি নামক কে যেন ছিল। আচ্ছা দেখো, এই যে রাশি মানে কি, বাস্তব জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই বলা হয় রাশি। এখন রাশিকে 2 ভাগে ভাগ করা যায়, একটা যে মৌলিক, একটা যৌগিক। মৌলিক কাকে বলা হয়? যেসব রাশি স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ নিজেকে ভাঙলে শুধু ওইটাই পাওয়া যায়, সেটা হচ্ছে মৌলিক রাশি। আর যেটাকে ভাঙলে মৌলিক রাশি পাওয়া যায় তাকে বলা হয়
লব্ধি রাশি, ঠিক আছে। এই মৌলিক রাশিগুলোর ভিতর কি কি আছে দেখো, আমরা নাম যদি বলি কি কি হতে পারে। দৈর্ঘ্য কয়টা বলো তো? 7টা না? 7টা। একটা হলো দৈর্ঘ্য, তারপর কি ভর, তারপর কি বলো তো? সময়। দৈর্ঘ্য, ভর, সময়, তারপর কি তাপমাত্রা। তাপমাত্রা না? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তারপর হচ্ছে দীপন তীব্রতা। দীপন তীব্রতা, আচ্ছা দীপন তীব্রতা, তারপর আছে হচ্ছে পদার্থের পরিমাণ। আর কি আছে? পদার্থের পরিমাণ। হ্যাঁ এই তো, ঠিক আছে, পদার্থের পরিমাণ। অ্যান্ড লাস্ট একটা হচ্ছে তড়িৎ প্রবাহ, বা বইয়ে অন্যভাবে দেওয়া আছে, তুমি যে কোনো সিকোয়েন্সে মনে রাখলে হচ্ছে তড়িৎ প্রবাহ। বুঝতে পারছি এটুকু? আচ্ছা, এই যে এগুলার আমার প্রতীকটা জানা দরকার, বুঝছো? দৈর্ঘ্যকে কি প্রতীক দ্বারা ব্যবহার করা হয়? এম, মিটার। ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? কেজি। কেজি এককে। তাপমাত্রা কি দ্বারা প্রকাশ করা হয়? কেলভিন। এটা হচ্ছে এসআই একক, বুঝছো? দীপন তীব্র, আচ্ছা সময় একটা বাদ পড়ে গেছে। সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? সেকেন্ড দ্বারা, ঠিক আছে। একক এগুলো হচ্ছে সেকেন্ড। ওকে, তারপর দীপন তীব্রতা কি? ক্যান্ডেলা। ক্যান্ডেলাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সিডি দ্বারা। পদার্থের পরিমাণে এই যে তোমরা কেমিস্ট্রিতে অনেক বারবার হিসাব করতে দেখবা মোল নামক একটা সংখ্যা পাবে, বুঝছো? মোল। তাহলে একক কি? মোল। তড়িৎ প্রবাহ, যে বিদ্যুৎ প্রবাহ আছে না, কি দ্বারা প্রকাশ করা হয়? অ্যাম্পিয়ার, বুঝছো? অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা হয়। এতটুকু কি বুঝতে পারছি? কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7, ঠিক আছে না? এই কয়টা একটু মাথায় রেখো, তাহলে হবে। আর এগুলোর উপর বেস করে যে বিশেষ করে লব্ধি রাশিগুলো আছে সেগুলো গড়ে উঠছে, বুঝছো? আচ্ছা, এতটুকু আশা করি আমাদের মাথায় থাকবে। তারপর আমাদের কাজ আছে গুণিতক। এই যে তারপর তোমাদের বইয়ে ওই হাজার হাজার অনেকগুলা গুণিতক দেওয়া আছে না, এই গ্যালাক্সির ভর কত, এটার দৈর্ঘ্য কত, এটা সেটা হাবি যাবি, এত কিছু দরকার নাই, বুঝছো? এগুলো জাস্ট নিজের মধ্যে একবার পড়ে রাখলা, যদি মনে থাকে থাকলো, নইলে কষ্ট করে মনে রাখার কোনো দরকার নেই। তোমাকে অল্প কিছু গণিতকের কথা বলতেছি, এগুলো একটু মনে রাখতে পারলে দেখবা যে তোমার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো আমরা একেবারে একক হিসাবে আমরা মিটার ইউজ করি না। এখন আমরা মিটার থেকে বড়, বা মিটার বলো বা গ্রাম বলো, বা ভরের ক্ষেত্রে বা দৈর্ঘ্যের ক্ষেত্রে যে একটা একক একার আমরা মিটার বলি, বা ওইরকম একটা স্বাভাবিক পর্যায়ে তার থেকে বড় হতে পারে, ছোট হতে পারে না? আচ্ছা, যদি আমরা বড় আকারে দেখতাম তাহলে দেখো কি কি দেখতাম। বড় বড় সংখ্যা যদি দেখা হইতো তাহলে দেখো এই নামটা শুধু সিরিয়াল মনে রাখতে পারবে না। দেখো ডেকা, কি বলতো? ডেকা, হেক্টো, এটুকু মনে রাখা যাবে না? ডেকা, হেক্টো, কিলো। ডেকা হেক্টোর পর কি হয়? কিলো। ডেকা, হেক্টো, কিলো, তারপর হচ্ছে মেগা। মেগা, গিগা। মেগা, গিগা, ও কি বলতেছে? মেগা, গিগা, টেরা। টেরা, পেটা, এন্ড লাস্ট হচ্ছে এক্সা। বুঝছো? আচ্ছা, এই যে এই কয়েকটা যেগুলো আছে না, এগুলা কি জানো? এগুলা সবাই মিটার থেকে বড়, ধাপে ধাপে বড়। তাহলে মিটার থেকে যেটা 10 গুণ বড় সেটা কি বলা হয়? ডেকা। তাহলে মিটারকে আমরা এক আকারে ধরি। মিটারকে কি ধরলাম? এক। আচ্ছা, মিটার, তারপর ডেকা, হেক্টো, ডেকামিটার, কিলোমিটার, হেক্টোমিটার, কিলোমিটার, মেগামিটার, এভাবে বলা হইতো, বুঝছো? এটাকে যদি গ্রাম আকারে বলতাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম, মেগাগ্রাম, ঠিক আছে? আচ্ছা, আবার যে তোমরা এই তো ফোনে যে মেগাবাইট ইউজ করো না, এই মেগাবাইট তার মানে একটা বাইট না? ওটা কি মেগা ইউজ করা হয়েছে, বাইটের আগে কি ব্যবহার করা হয়েছে? মেগা। তার মানে ওটা আগে কি ছিল? ওই তো কিলোবাইট তোমরা বলো না, কেবি, কত কেবি পার সেকেন্ড, ওটা কি কিলোবাইট। কিলোর বড় কি হয়? এমবি। মেগাবাইট তার বড় কি হয়? জিবি। গিগাবাইট তার বড় কি হয়? টিবি, টেরাবাইট। ওই যে অনেক বড় বড় পিসি, ল্যাপটপ, বা বিশেষ করে যে পিসি, পার্সোনাল কম্পিউটার, যে যে সিপিইউ থাকে, সেই ক্ষেত্রে বড় বড় হার্ড ডিস্ক ইউজ হয় না? সেখানে কি টেরাবাইট, বারবার বলো না যে টেরাবাইটের হার্ড ডিস্ক আছে। বুঝতে পারতেছো? আস্তে আস্তে পারতে, তারপর পেটা, তারপর অনেক বড় হচ্ছে এক্সা। তো এখন বিষয়টা দেখো, মিটারকে কি? মিটারকে 1, মিটার মানে কি? 1। এখন বিষয়টা সেটা দেখো ধাপে ধাপে বড় হবে। এইটুকু সিরিয়াল মনে রাখতে পারবো। তারপর এটার থেকে তোমার এমসিকিউ আসবে, বুঝছো? এমসিকিউ গুলো মনে রাখার জন্য আমরা যেটা করব, এই সুন্দর করে দেখো প্রত্যেকটা এই সিরিয়ালে প্রত্যেকটায় এই একটা কাজ করতে পারবো কিনা দেখো। প্রত্যেকটা 10 আছে না বলো? এটাও 10 আছে, এটাও 10 আছে, প্রত্যেকটা 10 আছে। কিন্তু 10-এর উপর পাওয়ার কত এটা মনে রাখা অনেক কঠিন হয়ে যায়। দেখা যায় হুটহাট করে একটা দিয়ে দেয়, এমসিকিউতে বলে যে এটার কত তুমি বলতে পারো না, ঠিক আছে? তো একটা কাজ করি, প্রথমে মিটার মানে তো 1, তারপর ডেকা মানে 10 টু দি পাওয়ার 1, কত হবে? 10 টু দি পাওয়ার 1। হেক্টো মানে 10 টু দি পাওয়ার 2, কিলো মানে 10 টু দি পাওয়ার 3। এইটুকু মনে রাখা যাবে? তাহলে কি হলো? 1 2 3, ডেকা, হেক্টো, কিলো, 1 2 3। এইটুকু পারছি। এইটুকু পারার পর 3 করে বাড়াবো, দেখো 3 করে। তাহলে কিলোর পর কত? মেগা, তার মানে 10 টু দি পাওয়ার 6। গিগা মানে 10 টু দি পাওয়ার 9। টেরা মানে 10 টু দি পাওয়ার 12। পেটা মানে 10 টু দি পাওয়ার 15। এক্সা মানে 10 টু দি পাওয়ার 8। এই যে মনে রাখা যাবে না? তুমি শুধু এটা সিরিয়ালে মনে রাখো, বাকিগুলো তো মনে রাখতে পারবা না এইভাবে? ঠিক আছে। এটা হচ্ছে মিটার থেকে বড়,
এখন দেখো মিটার থেকে ছোট আকারে হইতে পারে না, তখন ছোট যখন হবে তখন তাকে বলা হয় দেখো ডেসি। ছোট হলে কি হয়? ডেসি সেন্টি। দেখো সেন্টিমিটার বলো না, ডেসি সেন্টি, তারপর কি হবে? মিলি। ডেসি সেন্টি মিলি, তারপর কি জানো? মাইক্রো। মাইক্রো ক্ষুদ্র এককে পরিমাপ করে মাইক্রো, তার চেয়ে আরো ক্ষুদ্র হলে তাকে ব্যবহার করা হয় ন্যানো। মাইক্রো, ন্যানো, তারপর আরো ছোট হলে সেটা হলো পিকো। পিকো, তার চেয়ে ছোট হলে কি হবে? ফেমটো। পিকো, ফেমটো, এন্ড লাস্ট হচ্ছে এটো। ঠিক আছে, এই যে। আর আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে এই যেগুলা পরিমাপ করা না, এগুলা ছোট ছোট প্রতীকটা মনে রাখো। ডেকা হচ্ছে ডিএ। কি ডিএ? হেক্টো মানে কি? এইচ, স্মল এইচ। কিলো মানে স্মল কি? এই কিলো হইলো না, কিলো থেকে যেগুলো বড় আছে না সব ক্যাপিটাল ওয়ার্ড। কি বলো তো? ক্যাপিটাল। তাহলে মেগা মানে কি? বড় হাতের এম। গিগা মানে বড় হাতের জি। টেরা মানে বড় হাতের টি। পেটা মানে বড় পি। এক্সা মানে বড় ই। বুঝতে পারছো? প্রতীকগুলা এককগুলা সব মনে রাখা যাবে না? ঠিক আছে। এখন ডেসি সেন্টি এগুলা কি ছোট না? এই ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? এখানে ডেকা ডি এস এলো না, আর এটা ইউজ করা হয় ডি। সম্ভবত শুধু ডি না? শুধু ডি। আচ্ছা, তারপর সেন্টি হলে এস। এস সেন্টি। আচ্ছা, এস থেকে সেন্টি না সি থেকে সেন্টি বলতো? ও সেন্টিমিটার। সিএম। সিএম, ঠিক আছে। সেন্টিমিটার ইউজ করি না আমরা, কিলোমিটার সেন্টিমিটার, তার মানে কি হবে? সি হবে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই সি হবে। তাহলে সি, তারপর মিলিমিটার হলে স্মল এম। এগুলো কিন্তু সব স্মল। মাইক্রো হলে কি হয়? এই যে মিউ। মিউ এই ওয়ার্ডটা দেখছো না? মিউ, এটা মাইক্রো চিহ্ন এরকম। ন্যানো হলে স্মল এন, এই যে ইটার মতো স্মল এন। তারপর পিকো হলে ছোট হাতের পি। ফেমটো হলে ছোট হাতের এফ। এটো হলে ছোট হাতের এ। বুঝতে পারছি? এটুকু মনে রাখা যাবে না? আচ্ছা, এগুলাতে আমরা পারলাম। আর এগুলার যদি কোনো ভুল হয়ে থাকে বই দেখতে পারবা না? হ্যাঁ, কনফার্ম হয়ে যাবে। অ্যান্ড তারপরে মজার বিষয় যেটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, সেটা একটু মাথায় রাখি। সবার শেষে সবার সাথে 10 একক আছে না, মানে ভিত্তি আকারে 10 আছে। এখন পাওয়ার কত হবে এটা নিয়ে তো ঝামেলা। তাহলে দেখো 10 10 10, সবার সাথে 10 হবে না? এটুকু এখন একটু সহজ মনে হচ্ছে না? আচ্ছা, এখন দেখো এটা কি মিটার থেকে ছোট নাকি না বড় বলো তো? ছোট তো, তাই না? তাহলে এটা কি হবে? এই যেটা বড় ছিল আর 10 একক একক হলে সেটা মিটার হইতো, তাহলে এটা নিশ্চয়ই তার চেয়ে ছোট। তার মানে কি 10 ইনভার্স 1, তারপর 10 ইনভার্স 2, তারপর 10 ইনভার্স 3। এই যে 3 ঘরে আসছে, তারপর থেকে 3 3 করে বাড়াবো। ঠিক আছে, তারপর 10 ইনভার্স 6, 10 ইনভার্স 9, 10 ইনভার্স 12, 10 ইনভার্স 15, 10 ইনভার্স 18। তোমাকে হুট করে যদি প্রশ্ন এভাবে বলে দিল যে 1 ফেমটোমিটার সমান কত মিটার, তুমি ফেমটো মানে কত? এত। আবার অনেক সময় কি বলা হয় জানো? তোমাকে অনেক সময় বলা হতে পারে 1 ফেমটোমিটার সমান কত সেন্টিমিটার। তাহলে এটার সাথে এই সেন্টির সম্পর্ক বের করতে পারবে না? তুমি দেখবা যে সেন্টি সমান কত, এটা সমান কত। হুটহাট করে এই মাইক্রোর সাথে তোমার এটার একটা সম্পর্ক বললো, পারবে না? মাথায় থাকবে? তুমি যদি এটা জানো আশা করি সব পারবে। ঠিক আছে, এই যেটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, এটা দিয়ে এমসিকিউ আসে, এমনকি বোর্ডে এমসিকিউ আসে, বুঝছো? ভালো এমসিকিউ আসে। তো আশা করি বিষয়গুলো পারবো না? ঠিক আছে, একটু মাথায় রেখো, ইনশাআল্লাহ ভালোভাবে পারবা। ওকে, এতটুকু হয়ে গেলে তারপরে দেখো অল্প কিছু কাজ আছে, অল্প কিছু কাজ করে আমরা এই পার্টটা শেষ করব, বাকি পার্ট পরে ক্লাস করব। ঠিক আছে, আচ্ছা তারপরে অংশটুকু দেখো, গণিতকের কাজ হয়ে গেলে এখন মাত্রা। মাত্রা নিয়ে অল্প কিছু কথা বলি। আচ্ছা, মাত্রা জিনিসটা কি বলো একটু সহজভাবে যদি আমরা বলি, তা মাত্রা জিনিসটা কি? কোনো কোনো সংখ্যাতে যদি আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, মানে ছোট অংশে ভাগ করলে মৌলিক যে এককগুলো পাবো না, সেই মৌলিক এককের যে সূচক থাকে সেটাকে মাত্রা আকারে প্রকাশ করা যায়। সেটা আমরা একটু প্রকাশ করে দেখি। দেখো তোমরা এই তো, তোমাকে যদি বলা হয় না বেগ, বেগ মানে কি বলো তো? বেগ, বেগকে প্রকাশ করি কি দ্বারা? ভি দ্বারা। ঠিক আছে না? এই যে ভি দ্বারা বেগকে প্রকাশ করলাম। ভি মানে কি বলতো? সরণ ভাগ। সরণ মানে কি? সরণ মানে মিটার, তাই না? মিটার ভাগ সময়, সেকেন্ড। এর একক বলো না, বেগের একক কি বলে? মিটার পার সেকেন্ড বলো না? আচ্ছা, মিটার পার সেকেন্ড। এখন মিটার, যে মিটারকে দৈর্ঘ্য বলা হয় না, এটাকে যদি মাত্রা আকারে বলতাম তখন বলতাম লেন্থ। লেন্থ মানে দৈর্ঘ্য। আর সময় কি বলা হতো? টি। তার মানে এর একক কি পাইলাম? এল টি। নিচে ভাগ থাকলে উপর ইনভার্স হয়ে যায় না? এল টি ইনভার্স 1। ঠিক আছে, আচ্ছা তোমাকে যদি হুট করে যদি বলা হয় ত্বরণ, ত্বরণ মানে কি বলতো? এ না, এ দ্বারা প্রকাশ করি। এ মানে কি? বেগ ভাগ সময়, মানে ভি বাই টি, তাই না কি? আচ্ছা, ভি বাই টি। তাহলে এটা মানে কি পাইলাম? এটা মানে আমরা পাইলাম এল টি ইনভার্স 1, আর এখানে আরেকটা টি। এইটি উপর চলে আসলে কি হবে? এল টি ইনভার্স 2। বুঝতে পারছি? এবার বাংলা লিখতে পারবো না? হুট করে তোমাকে এইরকম যদি একটা বলা হয়ে থাকে, দেখো কাজ, কাজ বা ক্ষমতা, এভাবে বললে পারবে না? এভাবে তোমাকে বলা হবে, বুঝছো? অনেক সময় গ নাম্বার বা খ নাম্বার প্রশ্ন এইভাবে বলা হবে যে ক্ষমতার মাত্রা নির্ণয় করো। কি চাইছি আমি বলো তো? ক্ষমতা। ঠিক আছে,
একটু ক্ষমতা কি দ্বারা প্রকাশ করে, পি দ্বারা প্রকাশ করা হয় না, পাওয়ার। পাওয়ার মানে কি, ডাব্লিউ ডিভাইডেড টি, মানে প্রতি সেকেন্ডে কাজের হার, মানে কাজের হারকে কি বলা হয়, ক্ষমতা। কাজ মানে কি বলতো, তাহলে ডাব্লিউ কে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, কাজ না, তাহলে এটা হচ্ছে কাজ, আর এটা কি সময়, সময়, তাই না? আচ্ছা, কাজ মানে কি আবার বলতো, আবার আমরা জানি ডাব্লিউ ইজিক্যাল এফ এস, তাই না? আচ্ছা, তাহলে কাজ মানে কি আবার বলতো, এফ মানে কি বল না, বল, বল গুণন সরণ না, বলো সরণ, বল গুণ, এভাবে লিখতে পারো না, বল গুণ সরণ ডিভাইডেড নিচে কত, সময়, সময়। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। এখন বল কি এফ কে আবার কি দ্বারা প্রকাশ করে, দেখো তো, এফ ইজিক্যাল আবার এম এ, এম এ, জানো না এগুলা? জি, আচ্ছা, তাহলে এফ ইজিক্যাল এম এ, তাহলে বলকে আমরা বলতে পারি ভর গুণন ত্বরণ, সরণ গুণন সরণ, আর উপর তো সরণ আছে, ইন্টু সরণ, নিচে কত, সময়। এতটুকু বুঝতেছি ভাইয়া? জি, আচ্ছা, সুন্দর বুঝতেছি। এইটুকু যদি বুঝে থাকে, তারপরে কাজটা দেখো। তারপরে আচ্ছা, এই যে ত্বরণকে যদি আবার আমরা ভাঙাই, ত্বরণ মানে কি, এই যে একটু আগে বের করলাম না, ভি বাই টি লেখা দেখা যায়, জি না, এখন দেখা যায় হ্যাঁ এবার দেখা যায়, ভি বাই টি, ঠিক আছে। আচ্ছা, এটা আবার ছোট্ট অংশে ভাগ করলাম, দেখো, তাহলে আমরা এটাকে যদি ভাগ করতাম ভি বাই টি, আবার বেগকে যদি ভাগ করা হয়, বেগ মানে কি, বেগ সরণ বা সময়, সরণ ভাগ সময়, তাই না? আচ্ছা, এটা আমরা জানলাম, তার মানে বেগ মানে আবার হচ্ছে সরণ, মানে কি মিটার বাই টি। তার মানে এই টোটাল যদি আমরা লিখতাম, দেখো, ত্বরণ মানে কি, তার মানে বেগ ভাগ সময়, বেগ ভাগ সময় স্কয়ার, মানে সরি সরণ ভাগ সময় স্কয়ার, তাই না? আচ্ছা, তাহলে সেটাকে আমরা একটু লিখে দেখো। তাহলে এখানে কি কি পাইলাম, ভর পাইলাম, তাই না, ভর। আর ত্বরণ মানে কি বলতো, ত্বরণ মানে হচ্ছে সরণ, সরণ ভাগ সময় স্কয়ার, সরণ ভাগ একবারে একটু লিখলাম, বুঝছো, আমার 2 লাইন বাড়াইতে হবে, এই জন্য ছোট করলাম, সময়, তারপর কি হবে, এরপর সরণ, স্কয়ার, ইন্টু উপর তো আরেকটা সরণ আছে, সরণ, ঠিক আছে। আর নিচে কত বলো তো, সময়, সময়। আচ্ছা, এখানে একটা ভাগ সময় ছিল, সেটাকেও যদি নিচে দেই, তাহলে সময় কি হয়ে যাবে নিচে গিয়ে, কিউব, হ্যাঁ, আচ্ছা, উপর তাহলে কি হবে, দেখো, ভর ইন্টু সরণ, সরণ স্কয়ার হয়ে গেল না, হ্যাঁ, সরণ স্কয়ার বাই সরণ কিউব, স্কয়ার ডিভাইডেড নিচে কি হয়ে গেল, সময় কিউব, সময় কিউব, কিউব। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে এখন যদি দেখো, এখন আমরা একটা মৌলিক পর্যায়ে আসছি কিনা, জি আসছে, এই যে দেখো, আমরা যে কোনো লব্ধি রাশিকে আমরা মৌলিক রাশিতে প্রকাশ করবো। দেখো, আমরা একটু আগে পড়ছিলাম মৌলিক রাশি কি কি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, বৈদ্যুতিক প্রবাহ, মূল, এগুলো প্রকাশ করছিলাম না। তাই এখন কি আমরা সেই পর্যায়ে আসতে পারছি কিনা, আসছে, সরণ মানেই দৈর্ঘ্য না, তাহলে দৈর্ঘ্যের একক মিটারে চলে আসছি, সময়ের একক সময়ে আসছি, আবার ভরে আসছি, একটা প্রাথমিক পর্যায়ে আসছি কিনা, আসছে, মৌলিক আসছি। এখন আমরা এগুলার মাত্রা লিখবো। ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়, ভরের ইংরেজি হচ্ছে ম্যাস, তাই না, সেটাকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা, ঠিক আছে। ইন্টু সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, দৈর্ঘ্য এল, তার মানে কি হবে এল স্কয়ার, সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়, টি, টির উপর কিউ। এখন এটাকে যদি আমি একবারে লিখতাম, তাহলে কিভাবে লিখতাম, এম এল স্কয়ার টি, এই টি ইনভার্স 3। এই যে এটা হচ্ছে কিসের মাত্রা, ক্ষমতা না, তাহলে পি লিখে থার্ড ব্র্যাকেট দিবা, বুঝছো, তাহলে পি থার্ড ব্র্যাকেট এটার মাত্রা। বুঝতে পারছি প্রসেসটা, পুরোটা বুঝছি কিনা, এগুলো একটা মাথায় রেখো। এটা এই অধ্যায়ের গ নাম্বার প্রশ্নে মাঝে মাঝে দিয়ে থাকে। আর তোমাকে একবার ক্ষমতা করাইছে, ক্ষমতা করার সুবিধা কি হয়েছে, তুমি কাজ বের করতে পারছো, বল বের করতে পারছো, বেগ বের করতে পারতেছো, ত্বরণ বের, সব পারছো না, একটার ভিতর সবাই আছে না, ঠিক আসলে বিশেষ করে ক্ষমতাটাই আসে, বুঝছো, কারণ এর ভিতর সব আছে। এতটুকু বুঝতে পারছি কিনা, এতটুকু বুঝতে পারলে মাত্রার কাজ হয়ে গেছে। তারপর দেখো, বৈজ্ঞানিক পদ্ধতিতে কিছু প্রতীক এবং এই যে সংকেতগুলো আছে, এগুলো একটু বিভিন্ন প্রকৃতিতে হিসাব করা হয়, বুঝছো, মানে এগুলো একটু বইয়ে দেখে দেখে যদি পড়ে নাও, তাহলে ভালো বুঝবা, বুঝছো। অতগুলো আমি বোর্ডে উঠাইতে চাই না আসলে, অনেকগুলো 10টা টাইপ দিয়ে রাখছে, কিন্তু সেগুলো সহজ সহজ বিষয়। যেমন এগুলোর ভিতর কি কি হতে পারে, যেমন তোমাকে বলে রাখছে যে কোনো কিছুকে যদি আমি সংক্ষেপে প্রকাশ করি, মনে করো যে ভরের একক কি বলতো, কেজি না, আচ্ছা, এই কেজি, এই ভরের একক কেজি, দৈর্ঘ্যের একক কি মিটার, মিটার, এইভাবে। তাহলে ভরের এককে প্রকাশ করা হয় কেজি দ্বারা, দৈর্ঘ্যের এককে প্রকাশ করা হয় মিটার দ্বারা, ঠিক আছে। আচ্ছা, যদি এইভাবে হইতো, যেমন করো যে মিটার পার সেকেন্ড, এইভাবে যদি হইতো, তাহলে মিটার পার সেকেন্ড একটা মনে করো হচ্ছে যেমন মনে করো যে বলের একক কি, বলের একক, বল মানে হচ্ছে কাজ মানে কি, এফএস না, দেখো, ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এস, এফ এফ মানে কি, বলের একক কি, নিউটন, তাহলে এটা হচ্ছে নিউটন, তাই না, বলের একক হচ্ছে নিউটন, আর এস সরণের একক কি, মিটার, তাই না। তাহলে নিউটন মিটার যখন লেখা হবে না, গুণ আকারে যখন লেখা হবে, তখন মাঝখানে একটু ফাঁকা রাখা হয়, নিউটন মিটার, বুঝতে পারছি। আচ্ছা, আবার যখন লেখা হয়, মনে করে যে ত্বরণ লিখলাম, এ ইজিক্যাল কি বলতো,
v/t না? একক সময়। তাহলে v/t হইলে এটাকে কি বলা হয়? বেগ। তার মানে ত্বরণের একক আমরা কি বলি? মিটার পার সেকেন্ড স্কয়ার বলি না? হ্যাঁ। মিটার পার সেকেন্ড যখন বলবো মিটার পার, তখন ভাগ চিহ্ন দিয়ে সেকেন্ড স্কয়ার, এটা পাশাপাশি লিখবো। আর গুণ করার ক্ষেত্রে কি লিখলাম? স্পেস দিলাম। তারপরে এই যে কেজি লিখি, এগুলা লিখি, অনেক কিছু লিখি না? তারপর কেজি মনে করো 1 কেজি হয়েছে, তুমি 10 কেজি যদি বলো, 10-এর পর কি তুমি কেজি বলতে পারবা? না। না, কেজি ওটা একক, বুঝছো? আবার অনেক সময় যে এই যে আরেকটা জিনিস যাতে না হয় যে কেজি, মনে করো কিলোগ্রামকে সংক্ষেপে কেজি বলা হয়েছে না? আমরা যদি কোনো নামের সংক্ষিপ্ত রূপ করি তাহলে শেষে একটা ফুল স্টপ দেই না, বলো তো? হ্যাঁ। কিন্তু এখানে ফুল স্টপ দিতে পারবো? হ্যাঁ। এটা একটা গাণিতিক সংখ্যা, বুঝছো? এই জন্য এখানে ফুল স্টপ দিতে পারবো। কেউ যদি একটু ভেবে নাও যে কেজি আছে, আমি একটা ডট চিহ্ন দিই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা প্রযোজ্য নয়, বুঝতে পারছি? এটাই সঠিক, ঠিক আছে? এই যে এটা একটু মাথায় রেখি। আচ্ছা, এগুলা বিষয়গুলা। তারপর আর কি কি বিষয় আছে? এরকম বেশ কয়েকটা বিষয় আছে, বুঝছো? এই কেজি আকার লেখা যায়। তারপর মনে করো যে অনেক ক্ষেত্রে যে এককগুলো আছে, যেমন মিটার। মিটারকে যখন তুমি একটু বড় আকারে লিখবে তখন কি লিখতে পারো? কিলোমিটার লিখতে পারো না? কিলোমিটার। তাহলে নর্মাল আছে হচ্ছে মিটার, মিটারের আগে কে চিহ্ন এইভাবে পাশাপাশি দিয়ে লিখতে পারো কিলোমিটার, ঠিক আছে? এরকম বিষয়গুলো দিতে পারো। তারপর মনে করো যখন একক লেখো না, একক যখন লেখো, একক মানে কি? মিটার একটা একক না? হ্যাঁ। মিটার কিভাবে লেখো? মিটার একটা একক, সময় সেকেন্ড একটা, ঠিক আছে? এগুলাকে যখন একক আকারে লেখো তখন ইংলিশ স্মল লেটারে লিখবা। আর যদি আমরা কোনো একটা রাশি লিখি, রাশি যেমন মনে করো বেগ, বেগকে কিভাবে লেখা হয়? দেখো, আমি যখন বেগ লিখি কিরকম ভাবে লিখি দেখতেছো? বেগ এইভাবে লেখা হয় না? আমি কি বেগ এরকম এরকম লিখি না? এরকম না লিখে কিভাবে লিখি? এই যে এরকম, এভাবে লিখি না? এটা ইতালিক অক্ষরে। যখন তুমি রাশি লিখবা তখন কি একটু ইতালিক অক্ষরে, একটু বাঁকা অক্ষরে লেখার চেষ্টা করবে, বুঝছো? আর যখন একক লিখবা তখন কি ইংলিশ লেটারে। এরকম, বুঝতে পারছি? আচ্ছা, এগুলা বিষয়গুলো আছে। তারপরে হার্জ এককে, কিলো হার্জ, মেগা হার্জ, এই বেশ কিছু ভাবে, এইভাবে বেশ কয়েকটা পয়েন্ট দিয়ে রাখছি। তোমরা বইয়ে ছোট্ট করে একবার দেখে নিও, ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? আচ্ছা, এতটুকুই ছিল আমাদের মূলত এই ক্লাসের টপিক। এরপর তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা টপিক আছে, বিশেষ করে এই যে স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার ধ্রুবক, তারপর হচ্ছে এই যে বিশেষ করে যে ক্ষেত্রফল, আয়তন পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন যে ঝামেলাগুলো থাকে, এই ঝামেলাগুলো আশা করি আস্তে আস্তে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই সৃষ্টিকর্তার মেহেরবানিতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরের কোনো ক্লাসে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।